আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী বলতে এখানে মূলত কি, আমরা গত ক্লাসে যেটা জানতে পেরেছিলাম যে আমাদের মোট 118টা মৌল আছে। এই 118টা মৌল যে জায়গাতে সাজানো থাকে পর্যায়ক্রমে, সেটাই হচ্ছে মূলত পর্যায় সারণী, যেটাকে ইংরেজিতে আমরা পিরিয়ডিক টেবিল হিসেবে চিনে থাকি। ওকে, তো এখানে প্রথমে আমাদের যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ এই পর্যায় সারণীটা কিভাবে আসলো এবং কারা এটা আবিষ্কার করলো। তো প্রথমে যার নাম চলে আসছে তিনি হচ্ছে ল্যাভোইসিয়ে। ইনি কি করেছিলেন? ইনি হচ্ছে সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু অধাতু এই দুইটা ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ আমাদের যে 118টা যে মৌল আছে এগুলো কিন্তু বিভিন্ন ধাতু, তারপর হচ্ছে অধাতু, মৃৎক্ষার ধাতু, এরকম আমরা বিভিন্ন ভাগ পাবো। এবং আমি বলে রাখছি শুরুতেই যে আমরা এই পর্যায়ের সাথে যে 118টা মৌল আছে এদের যে বিভিন্ন ভাগে যে আমরা এদেরকে বিভক্ত করেছি, কোনটা ধাতু অধাতু, কোনটা মৃৎক্ষার ধাতু, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে কোন কোন মৌলগুলো ধাতু, কোন কোন মৌলগুলো অধাতু, কোন কোন মৌলগুলো মৃৎক্ষার ধাতু, এই সবগুলো কিন্তু আপনাদের আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখতে হবে। তো আমি কিছু আপনাদেরকে মনে রাখার টেকনিক দেখাই দিব, সেখান থেকে আপনারা ইজিলি পেরে যাবেন। বাট এই অধ্যায়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, এরপরে তিনি মাত্র 33টা মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। এবং বোরন, কার্বন এরা অধাতু, জিঙ্ক, সোডিয়াম এরা হলো ধাতু, তিনি এটা প্রথমে বলেছিল। তো এরপরে যার নামটা চলে আসছে তিনি হচ্ছে জোবেরাইনার। ইনি কি করেছিলেন? ইনি 1829 সালে লক্ষ্য করেন যে তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের, অর্থাৎ আমরা গত ক্লাসে যে পারমাণবিক ভর জানতে পেরেছিলাম কি, প্রোটন এবং নিউট্রনের যোগফল, তাই না? তো এই যদি আমরা তিনটা মৌল পরপর তিনটা মৌলকে যদি আমরা তাদের পারমাণবিক ভরের প্রমাণ অনুযায়ী যদি আমরা সাজাই, হ্যাঁ, আমরা তো পর্যায় সারণীতে কিভাবে সাজানো আছে, পর্যায় সারণীতে আমাদের সাজানো আছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী, কিন্তু যদি এদিকে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হতো তাহলে যেটা দ্বিতীয় মৌল, অর্থাৎ এটা মাঝের মৌল, সেই মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, এটা পাওয়া যেত। তো এটিকে ত্রয়ী সূত্র বলা হয়। তাহলে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অবশ্যই মনে রাখতে হবে জোবেরাইনার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, তাহলে কি করেছে বিজ্ঞানী জোবেরাইনার? ইনি ত্রয়ী সূত্র আবিষ্কার করেছে। তাহলে আমরা এখানে কি বলবো যে বিজ্ঞানী জোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। তাহলে প্রথম ত্রয়ী মৌল কোনগুলো? সর্বপ্রথম ত্রয়ী মৌল কোনগুলো আবিষ্কার করা হয়েছে বা কোনগুলো বলা হয়েছে যে এগুলো ত্রয়ী মৌল? সেগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবং এই ত্রয়ী সূত্রটা আবিষ্কার করেছে কে? অবশ্যই নামটা মনে রাখতে হবে, বিজ্ঞানী জোবেরাইনার। ঠিক আছে, এরপরে যার নামটা চলে আসছে তিনি হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি কি করেছে? তিনি মৌলসমূহের জন্য অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রদান করেন। তাহলে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে অষ্টক সূত্র প্রদান করেন কে? এর আগেরটা তো গেল আমাদের ত্রয়ী সূত্র, এবার আমাদের আসছে অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্র প্রদান করেন কে? সেটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। এই সূত্রের দ্বারা আমরা মৌল সম্পর্ক যদি পারমাণবিক ভরের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো যায়, অর্থাৎ বড় থেকে ছোট আকারে যদি আমরা সাজাই পারমাণবিক ভর অনুযায়ী, তবে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অর্থাৎ আমরা সকল যে মৌলগুলো আছে এদেরকে যদি আমরা সব থেকে বেশি ভর থেকে আস্তে আস্তে কমে দিকে যদি সাজাই, তাহলে এরকম দেখা যায় যে প্রথম মৌলের যে বৈশিষ্ট্য সেটা তার অষ্টম মৌলের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত এই অষ্টক সূত্র। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদের চলে আসছে সেটা হচ্ছে যে বিজ্ঞানী মেন্ডেলিভ। এখানে মেন্ডেলিভ সম্পর্কে বলা হয়েছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা কে বলেছে? মেন্ডেলিভ বলেছিলেন। এবং তিনি এখানে ধর্ম পর্যায়ের উপর একটি পর্যায় সূত্র প্রদান করেন। এই জায়গাটাতে আমাদের খুব বেশি ইনফরমেশন নেওয়ার মতো নাই, আমরা নেক্সটে চলে যাব। সেটা হচ্ছে বিজ্ঞানী মোসলে।
তিনি 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দেন। তাহলে সর্বপ্রথম পরমাণু পর্যায় সারণীতে মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব দেন কে? সর্বপ্রথম কে? সেটা হচ্ছে বিজ্ঞানী মোসলে, এবং নামটা একটু মনে রাখবেন, হেনরি মোসলে। অনেক সময় দেখা গেল এই মোসলে নামটা না দিয়ে বিজ্ঞানী হেনরি দেওয়া থাকে অপশনে, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নামটাই মনে রাখতে হবে যে বিজ্ঞানী হেনরি মোসলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিজ্ঞানী হেনরি মোসলে কি করেছিলেন? সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দেন। এতে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি সংশোধিত হয়ে যায়। এইখানে আমাদের সংশোধিত সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, অর্থাৎ যে কোনো ধরনের মৌলের অভ্যন্তরীণ এবং তাদের রাসায়নিক যে ধর্মাবলী রয়েছে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকে। পর্যায়ক্রমে কি হয়ে থাকে? আবর্তিত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন যে সংশোধিত সূত্র কি, বা পর্যায় সারণী সম্পর্কিত যে সংশোধিত সূত্র সেটা কি? তাহলে এই সূত্রটা আমাদের কি হচ্ছে? সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকে। এইবারে আমাদের যে কাজটা চলে আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই অধ্যায়ের জন্য, যেখান থেকে প্রশ্ন আমাদের দরকার। এবং বলে রাখি এটা হচ্ছে বিএসসি দের জন্য বেশি দরকারি, ডিপ্লোমাদের জন্য অতটা না, যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ড। আরেকটা বিষয় বলি, আপনারা যাদের 9-10-এ যাদের সায়েন্স ছিল আপনাদের এটা পারার কথা, কিন্তু যাদের 9-10 বা মানে শুরু থেকে আর্টস কমার্স তাদের এটা স্কিপ করলেই ভালো। হ্যাঁ, আপনার দরকার নেই। তো পর্যায় সারণীতে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের মৌলগুলো ভাগ আছে। এক্ষেত্রে আমরা কি জানি, আপনারা একটু আমাকে বলবেন যে পর্যায় সারণীতে মোট কতগুলো গ্রুপ আছে এবং কতগুলো পর্যায় আছে? কতগুলো গ্রুপ আছে এবং কতগুলো পর্যায় আছে আপনারা একটু আমাকে জানান। ওকে, তাহলে এখানে আমি কি বলছি? গ্রুপ 1-এ কারা কারা রয়েছে? গ্রুপ 1-এ রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 1-এ। তাহলে এগুলো আপনার মনে কেমনে রাখবেন? মনে রাখবেন এইভাবে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। কাউকে মানে কি বলবো, আমরা বলি না যে কাউকে মারা বা কাউকে ধূলিসাৎ করে দেওয়াকে কি বলা হয়? ছেঁচে ফেলা। হ্যাঁ, তাহলে আমরা এটা মনে রাখবো, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। ওকে, এবং কথা হলো যে গ্রুপ 1-এ এখানে আমাদের যে পারমাণবিক সংখ্যাগুলো আছে এগুলো মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখবেন? প্রথমত মনে রাখবেন যে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তারপরে এখান থেকে আপনি অবশ্যই এগুলো একটু দেখে রাখবেন যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো মনে রাখবেন। এবং তার সঙ্গে এদের যে পারমাণবিক সংখ্যা সেটাও আপনাদেরকে কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। এবং গ্রুপগুলো মনে রাখবেন যে গ্রুপগুলো কি লম্বা লম্বা ভাবে থাকে, অর্থাৎ আমাদের পর্যায় সারণী একটু পরে আমরা দেখতে পারবো, সেখানে যেগুলো উপর থেকে নিচ অব্দি লম্বা ভাবে থাকে সেগুলো হচ্ছে গ্রুপ, এবং বাম থেকে ডানে হচ্ছে আমাদের পর্যায়। আমাদের এটা দরকার হবে। তাহলে গ্রুপ 1 গেল। এরপর গ্রুপ 2 আমরা একইভাবে পড়বো যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে যে হ্যাঁ এগুলো গ্রুপ 2। এবং আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে প্রথম যে শব্দ আমাদের বা প্রথম যে হিন্টস সেটা একটু মনে রাখবেন, গ্রুপ 1 হাই, এইভাবে করে একটু বারবার করে পড়তে হবে। তারপরে গ্রুপ 2 হচ্ছে বিরানি, গ্রুপ 2 বিরানি, এইভাবে করে মনে রাখতে হবে। তাহলে বিরানিটা যে মনে রাখেন বাকিটা আপনার খুব সহজে মনে হয়ে যাবে। এরপরে গ্রুপ এখানে কত চলে আসছে? আমাদের গ্রুপ 13 চলে আসছে। হ্যাঁ, বাংলাদেশে আফতাব গেল, ইন্ডিয়ায় টিংনিতে। এ ধরনের আমাদের কিছু মনে রাখার টেকনিক এখানে দেওয়া আছে, যেগুলো আপনার কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে সুন্দরভাবে। ওকে, তাহলে এগুলো আমি বাকিগুলো দেখাচ্ছি না, এগুলো কি অবশ্যই কিন্তু দরকার আপনাদের জন্য। এই অধ্যায়ে এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমি কি বুঝাতে পেরেছি? এটাই মূল বিষয় এই অধ্যায়ের জন্য। তাহলে এই ক্ষেত্রে আরো সব এখানে দেওয়া আছে, মনে রাখার সব টেকনিকগুলো দেওয়া আছে, এগুলো আপনার জন্য দরকার। এরপরে দেখেন কতিপয় গ্রুপের বিশেষ নাম, এই বিশেষ নামগুলো কিন্তু ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সবার জন্যই। এরপরে আরেকটা কথা হলো যে মুখস্থ যদি আপনি রাখতে পারেন এক্ষেত্রে আপনার সময়টা একটু কম লাগবে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমাদের এখানে যেটা কি বলতে কতিপয় গ্রুপের বিশেষ নাম, এটা সবার দরকার। পর্যায় 1 এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 2 ও 3 সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 4 ও 5 দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। আমাদের এই পর্যায়গুলো আসলে খুব বেশি দরকার হয় না, এই পর্যায়ের যে নামগুলো আছে না, এই নামগুলো আমাদের খুব বেশি দরকার হয় না। তাহলে আমাদের কি দরকার হয়, আমাদের দরকার হচ্ছে গ্রুপের নামগুলো। আমাদের যে গ্রুপের নাম আছে সেই গ্রুপের নামগুলো আমাদের বেশি দরকার হয়। যেমন এখানে নিচে দেওয়া আছে গ্রুপ 1 ক্ষার ধাতু, তাহলে আমরা মনে রাখবো যে গ্রুপে 1 এর অন্তর্ভুক্ত যারা যারা তারা সকলে কি ক্ষার ধাতু। এরপর আমাদের গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, অর্থাৎ যে সকল ধাতুগুলো আমাদের মাটিতে পাওয়া যায়, যেগুলো আমরা মাটিতে পেয়ে থাকি সেগুলোকে আমাদের কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ 11, এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে গ্রুপ 16, এটা হচ্ছে চলকোজেন। তারপর হচ্ছে গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, এবং গ্রুপ 18 হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তাহলে এগুলো আপনাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে সবার জন্য। এরপর আমাদের চলে আসছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমাদের জন্য এই বৈশিষ্ট্যটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখানে আমাদের বলতেছে যে পর্যায় সারণী বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি বলতেছে আমাদের এখানে, যে পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। একটু আগে আমি যেটা বললাম যে এইভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পর্যায়। এতে 7টি পর্যায় রয়েছে, মুখস্থ রাখতে হবে সবার, 7টা পর্যায়। পর্যায় উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত খাড়া স্তম্ভগুলোকে গ্রুপ বলা হয় বা শ্রেণী বলে। অবশ্যই মনে রাখতে হবে যে গ্রুপের অপর নাম হচ্ছে শ্রেণী, এবং এখানে মোট আমাদের 18টা গ্রুপ রয়েছে। এরপরে আমাদের এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে 2টা সারি রয়েছে। এরা যথাক্রমে 6 ও 7 নং পর্যায়, এবং এরা 3 নম্বর গ্রুপের অন্তর্গত। তাহলে এক্ষেত্রে আপনাদের যেটা মুখস্থ রাখতে হবে যে 6 ও 7 নম্বর পর্যায়ে, তাহলে আপনাকে এইভাবে মনে রাখতে হবে যে 6 নম্বর পর্যায়ে যারা আছে তাদেরকে বলা হয় কি ল্যান্থানাইট, এবং যারা 7 নম্বর পর্যায়ে তাদেরকে বলা হয় অ্যাক্টিনাইট। এটা একটু আলাদাভাবে মুখস্থ করে ফেলতে হবে। যে সকল মৌলগুলো 6 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত তাদেরকে বলা হয় আমাদের ল্যান্থানাইট মৌল, এবং যারা আমার 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত তাদেরকে বলা হয় আমাদের অ্যাক্টিনাইট মৌল। এরপরে আমার এখানে যেটা বলতেছে যে প্রথম পর্যায়ে 2টা মৌল, 2 ও 3 নম্বর পর্যায়ে 4টা মৌল, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা মৌল, এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল রয়েছে। তাহলে মনে রাখবেন যে প্রথম পর্যায়ে কতটা করে মৌল, 2টা মৌল। তারপর দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 4টা করে মৌল আছে। তারপর চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল আছে। এই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট একটু গুরুত্বপূর্ণ। এরপরে একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। মানে আমরা বাম থেকে যত ডানের দিকে যেতে থাকবো তাদের যে ধর্ম রয়েছে মৌলের, সে ধর্মটা চেঞ্জ হতে থাকে। একই গ্রুপের মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়ে থাকে। তাহলে আমাদের পর্যায়ের ধর্মগুলো কি একটু চেঞ্জ হতে থাকে, কিন্তু গ্রুপের, ঠিক আছে, একই গ্রুপের উপর থেকে নিচে অবধি যে সকল মৌলগুলো আছে তাদের ধর্ম প্রায় একই রকম হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এখানে কি রয়েছে যে ইলেকট্রন বিন্যাসে পর্যায়ের সাথে মৌলের অবস্থান নির্ণয়। একটু আগে আপনারা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে পর্যায় বের করার কি নিয়ম রয়েছে। প্রথম মৌলগুলো পারমাণবিক সংখ্যা দেখতে হবে। অবশ্যই আমি তো বললাম যে যদি এখানে এটাই আমি বললাম যে এটা আপনার পারমাণবিক সংখ্যা লাগবে। এবং কথা হলো যে অনেক দূরের যদি একটা মৌল দেয় বাই চান্স, যেটা আপনি পারমাণবিক সংখ্যায় জানেন না, তখন তো সমস্যা, তাই না? তো যদি আপনার 1 থেকে 30-এর ভিতরে যদি দেয় বাই চান্স, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো, যেহেতু 30 অব্দি আপনার প্রায় সবার মুখস্থ আছে। তাহলে কি করবেন, পারমাণবিক সংখ্যা দেখতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। গত ক্লাসে আমি যেভাবে দেখাই দিয়েছিলাম এসএসপি এসপিএস দেখাইছিলাম না, সেটা আপনার জানতে হবে। এরপর সর্বোচ্চ প্রধান শক্তি স্তরটির নাম্বারই হবে তার পর্যায় সংখ্যা। কি বলতে, সর্বোচ্চ প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর কি আমাদের, যেটা 1 2 3 এইভাবে আমরা লিখেছিলাম না, 1s2 2s2, এখানে যে 1 2 3 এগুলো হচ্ছে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর যেটা আমাদের থাকবে। অর্থাৎ যদি সর্বোচ্চ যদি 3 থাকে তাহলে 3 নাম্বার, যদি সর্বোচ্চ যদি 4 থাকে তাহলে এখানে 4 নাম্বার। এটা কি আমাদের পর্যায়। ওকে, ডান। তাহলে এক্ষেত্রে আমরা এবার গ্রুপ বের করাটা দেখব। গ্রুপটা কি বলছে যে ইলেকট্রন বিন্যাস করার পর
ইলেকট্রন বিন্যাস আমাদের এখানেও করতে হবে গ্রুপের ক্ষেত্রে। শুধু s অরবিটাল থাকলে, যদি শুধুমাত্র কি থাকে s দিয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ সর্বশেষের যে ঘর সেখানে যদি s অরবিটাল থাকে, ওই অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। একটু পরে আমরা প্র্যাকটিস করব, তখন জানতে পারবো। যেমন উদাহরণ দেখেন, হাইড্রোজেনে কি, হাইড্রোজেন হচ্ছে 1s1। তাহলে দেখেন এক্ষেত্রে আমাদের কি আছে, উপরে কি আছে, সর্বশেষে s অরবিটালে ওই অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত, 1 আছে না, 1। তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত। এরপরে আমাদের চলে আসছে কি, যেটা কিন্তু আপনার মনে রাখতে হবে, বুঝছেন, বুঝা কম মনে রাখা বেশি আপনার এখানে, যে এই s এর মাথার উপরে যত থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, আর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। এবারে আসেন, প্রধান শক্তি স্তরে s ও p অরবিটাল থাকলে, কি বলতেছে আমাদের এখানে, প্রধান শক্তি স্তরে s ও p অরবিটাল থাকলে এদের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে আমাদের গ্রুপ সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যেটা সর্বশেষ, অর্থাৎ এখানে দেখেন 2 নাম্বার, এখানে কি আমাদের 1 চলে গেল, 2 নাম্বার এটা, তাই না, 2। এখন এই 2 এখানে কি আছে, s আছে এবং p আছে, 2 এ কি আছে, s আছে এবং p আছে। তাহলে আমরা কি করতে হবে, এই দুইটা যোগ করতে হবে, তার সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 3 এর সঙ্গে আমরা 10 যোগ করি, তাহলে কত হয়, 13। তার মানে এদের গ্রুপ সংখ্যা কত, এদের গ্রুপ হচ্ছে 13। এখানে কি আছে, এটা কি বলেন তো, বোরন না, এটা হচ্ছে বোরন। তাহলে বোরনের আমাদের গ্রুপ কত, 13 নম্বর গ্রুপের অন্তর্গত, ঠিক আছে। এরপরে আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তরে s এর ঠিক আগের প্রধান শক্তি যদি d অরবিটাল থাকে, সর্বশেষে আছে s কিন্তু তার আগেরটা যদি থাকে d, তাহলে কি করতে হবে, s ও d এর ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে গ্রুপ সংখ্যা, ঠিক আছে। যেমন দেখেন ম্যাঙ্গানিজে আমাদের সর্বশেষে আমরা কি দেখতে পাচ্ছি, s আছে এবং তার আগে আমাদের d আছে। s এর আগে কি আছে আমাদের এখানে, d আছে। তাহলে আমাদের কি করতে হবে, s এবং d যোগ করে দিব, করে কত হয়, 5 আর 2 এর 7 হয়। তাহলে এই 7 নাম্বার গ্রুপই হচ্ছে ম্যাঙ্গানিজ। এবার আপনারা আমাকে বলেন যে ম্যাঙ্গানিজের এটা কত নাম্বার পর্যায়ে রয়েছে। এবারে আপনারা আমাকে একটু জানাবেন যে ম্যাঙ্গানিজ কত নাম্বার পর্যায়ে রয়েছে, ঠিক আছে। ওকে, আপনারা এখানে পিরিয়ডিক টেবিল যেটা, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা আমাদের পর্যায় সারণী আমরা যেটাকে বলে থাকি। তাহলে এক্ষেত্রে আপনাদেরকে ম্যাঙ্গানিজটা কোথায় আছে বলেন তো, এই যে এখানে আছে ম্যাঙ্গানিজ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো কি পর্যায় নাকি একটা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, 4 নম্বর পর্যায়ে এখানে আমাদের কি রয়েছে, ম্যাঙ্গানিজ। তাহলে এটা কত নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে। আমরা যদি একটু উপর থেকে ঘুরে আসি, এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত, আমি বলেছিলাম না, যেটা আমাদের সর্বোচ্চ সংখ্যা হবে সেটাই তার পর্যায় হবে। দেখেন সর্বোচ্চ কিন্তু এখানে 4 দেওয়া আছে, তাহলে এটা কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, 4 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত। ক্লিয়ার সবাই? এখানে সর্বোচ্চ যদি 3 থাকতো না, তাহলে মানে সাপোজ সর্বোচ্চ যদি 3 থাকতো, তাহলে এটা 3 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে যেত। ওকে, আচ্ছা, তাহলে কি ইন্টারেস্টিং, কিন্তু এই অধ্যায়টা কঠিন না, হ্যাঁ, খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা অধ্যায়। তো এখান থেকে আপনাদের এগুলো দিবে যে একটা মৌল এটা কত নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত বা কত নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত সেটা দিবে। আপনাদের প্রশ্ন যাদের ডিপ্লোমা যদি আসে, তাহলে আমি বলে রাখলাম 1 থেকে 30-এর ভিতরে আসবে ডিপ্লোমাদের যদি আসে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। আর যদি বিএসসিদের আসে, তাহলে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। কিন্তু ওই যে আমি মনে রাখার টেকনিক যেটা আমি বলেছি, অর্থাৎ 30-এর বাইরের কোন একটা মৌল কিন্তু দিয়ে দিবে। সাপোজ এখানে যদি আপনার পরীক্ষা যদি বলে, হ্যাঁ, এখানে আপনার পরীক্ষা যদি সাপোজ যদি বলে দেয় যে এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, তখন তো পারবেন না সেভাবে, তাই না। তো সেই জন্য মূলত আপনাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছি আমি। সেজন্য আপনাদের এগুলো কি করতে হবে, সবগুলো মুখস্থ রাখতে হবে। এবং আপনাদের বোর্ড বইয়ের পিডিএফ অলরেডি দেওয়া আছে, কেমিস্ট্রি বোর্ড বইয়ের পিডিএফ দেওয়া আছে। এক্ষেত্রে আপনার নামগুলো অত সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবেন না এই পিডিএফে। তো আপনাদের যেটা আমি পিডিএফ দিয়েছি বোর্ড বইয়ের, সেখানে দেখবেন যে পর্যায় সারণীর দেওয়া রয়েছে, সেখানে নিচে যে নামগুলো এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে। তো সেই নামগুলো থেকে কিন্তু আপনাকে এটা মুখস্থ করে ফেলবেন 30 অবধি। যাদের মুখস্থ নাই 30 অবধি, আপনারা অবশ্যই এখানে যে 30 অবধি হচ্ছে জিঙ্ক অবধি আপনাদের এটা মুখস্থ রাখতেই হবে।
হ্যাঁ, তো কেমিস্ট্রি যে বোর্ড বই রয়েছে সেই বোর্ড বইয়ের পিডিএফ থেকে মুখস্থ করে ফেলবেন। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের পর্যায় সারণী। এরপর আমাদের কিছু ব্যতিক্রম, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো এরা যে গ্রুপ বা যে পর্যায়ে থাকার কথা ছিল এরা সেই গ্রুপ বা সেই পর্যায়ে নাই, তো এটাই হচ্ছে তাদের ব্যতিক্রম, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড। জাস্ট এটা আপনি একটু রিডিং দিবেন, হয়ে যাবে আপনাদের জন্য। এরপরে আমাদের এই ক্ষেত্রে মৌলের পর্যায়বৃত্ত কিছু ধর্ম রয়েছে। সেটা কি, যে পর্যায় সারণীতে আমাদের পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ভৌত রাসায়নিক ধর্ম, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, হ্যাঁ, তারপর হচ্ছে পরমাণুর আকার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি খুব বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে এমসিকিউ আসার জন্য। তো এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন মৌলের আয়নীকরণ শক্তি কতটুকু, তারপরে তার ঋণাত্মকতা কতটুকু, ইলেকট্রন আসক্তি কতটুকু, এটা আমরা এখন জানতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে আমরা প্রথমে দেখবো যে ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি, অবশ্যই সেগুলো ধাতু দিয়ে তো ধাতব ধর্ম থাকবে। তাহলে যে সকল মৌল চকচক করে, ঠিক আছে, যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তারপর বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে ধাতু বলে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে ধাতু বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে যে ধাতুর যে সকলগুলো ধর্ম রয়েছে, কি চকচক করে, আঘাত করলে, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে এগুলো, হ্যাঁ। এবং যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অর্থাৎ যার শেষ কক্ষপথে ইলেকট্রন যত কম, এটা মনে রাখবেন যে যার শেষ কক্ষপথে ইলেকট্রন যত কম তার ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারে। তো সেটা হচ্ছে মনে রাখবেন, তাহলে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে মনে রাখবেন যে সকল মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন যত কম তাদের ধাতব ধর্ম তত বেশি। এবার বলছে পর্যায় সারণীতে, এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা থেকে, ঠিক আছে। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে যায়। কেন কমে? কারণ বাম থেকে যত আপনি ডানে যাবেন তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, আর ইলেকট্রন সংখ্যা যদি শেষ কক্ষপথে বাড়তে থাকে তাহলে তার ধাতব ধর্ম কমতে থাকবে, ঠিক আছে। এবং উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে আমাদের ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। মনে থাকবে সবার, জাস্ট এতটুকু মনে রাখবে, বাম থেকে ডানে যখন আমরা যাব তখন শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, আর ইলেকট্রনের সংখ্যা যখন বাড়তে থাকবে তখন ধাতব ধর্ম কি হবে? কমতে থাকবে। আর বাম থেকে যখন ডানে গেলে কমবে, তখন উপর থেকে নিচে আসলে কি হবে? বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পাবে। এরপরে আমাদের এখানে রয়েছে অধাতব ধর্ম, অর্থাৎ এগুলো কি হবে? ঠিক ধাতুর বিপরীত হবে। আমরা ধাতব ধর্ম যেগুলো দেখলাম এগুলো কি হবে? ঠিক তার বিপরীত হবে। শেষ। আপনার ধাতব ধর্ম যদি মনে থাকে তাহলে এটা আপনি ইজিলি পেরে যাবেন, ঠিক আছে, এটা আর কষ্ট করতেই হবে না। এরপরে আকার বা ব্যাসার্ধের উপর ভিত্তি করে কোনো গ্রুপের উপর থেকে যত নিচে নামা যায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে। এর ফলে শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। শক্তি স্তর কোনগুলো? এই যে এইটা এইটা এইটা, এগুলো কি শক্তি স্তর? হ্যাঁ, এতে এইখানে দুইটা ইলেকট্রন থাকবে, তারপর এতে এইখানে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে, তো এইখানে থাকবে, এখানে এইভাবে করে কি আমাদের ইলেকট্রন গুলো কি অবস্থান করে। তো কথা হলো যে এইভাবে যে থাকবে তো এটার আকার কি আবার বৃদ্ধি পাবে। তো এইভাবে করে আমাদের যে শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। এগুলো কি এক একটা শক্তি স্তর কি বৃদ্ধি পাচ্ছে, একই সাথে পরমাণুর আকারও বৃদ্ধি পায়। দেখেন এখানে ছিল এতটুকু, আস্তে আস্তে কি বড় হয়ে গেল, অর্থাৎ এটার কি আকারও বৃদ্ধি পেল। অর্থাৎ এই গ্রুপের উপর থেকে নিচে অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে যেতে থাকলে বাইরের দিকে একটি নতুন করে শক্তি স্তর যুক্ত হয়ে থাকে এবং এর ফলে পরমাণুর আকারও বাড়তে থাকে। তাহলে মনে রাখবেন আকারের ক্ষেত্রে আমরা উপর থেকে যত নিচের দিকে আসবো, অর্থাৎ গ্রুপের আমরা উপর থেকে যত নিচের দিকে আসতে থাকবো তত কি হবে? তত এদের আকারটা বাড়তে থাকবে।
এখন আবার কোন পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে শক্তি স্তর সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। দেখেন আমার বাম থেকে যদি ডানের দিকে যদি আমি পর্যায়ে যাই, আমার ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কিন্তু এটা যে পর্যায় সেটা কি আর বড় হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার সাপোজ এই সাইডে আছে কি সোডিয়াম, আমার বাম সাইডে কি আছে? একটা পর্যায়ের বামে কি আছে? সোডিয়াম আছে, তাই না? এখন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 11টা। আমি এক্ষেত্রে কি করব? প্রথম কক্ষে তোমার কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তারপর এটাতে কয়টা থাকে আমরা শিখেছিলাম? 2, 8, 18, 32 শিখেছিলাম। তখন কয়টা থাকবে? 8টা থাকবে। তাহলে 8টা দিয়ে নিচ্ছি। তাহলে কয়টা হলো? এই তো 1 2 3 4 4 2 8 9 10টা হলো। আর একটা কি আমি এখানে আরেকটা ইলেকট্রন দিলাম, হয়ে গেল 11টা। কিন্তু এরপর আমি সোডিয়ামের পর আমি যদি ম্যাগনেসিয়াম যদি বলি, ম্যাগনেসিয়ামে 12, আমার এখানে আরেকটা যোগ হচ্ছে। আমার কি কক্ষপথ কি বাড়লো? বাড়লো না, কিন্তু আমার ইলেকট্রন ঠিকই বেড়ে গেল। আবার আমি অ্যালুমিনিয়াম যদি ধরি, অ্যালুমিনিয়াম কত? 13, তাহলে এখানে 2টা, এখানে একটা, হয়ে গেল। তো এখানে জাস্ট আমি ইলেকট্রনটা আমার বাড়ছে, কিন্তু এদের ঘর কি আর বাড়ছে? এখানে আমি কি আরেকটা কি দিলাম? দিলাম না তো। তো এটার জন্যই মূলত এখানে বলা আছে যে এটার বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে শক্তি স্তর সংখ্যা একই থাকে। ঠিক আছে, আমাদের কিন্তু শক্তি স্তরের কোনো চেঞ্জ হয় না। ওকে ভাইয়া, এই জায়গাটা গুলায় যায়, আমি জানি যে এই জায়গাটা আপনার গুলায় যাবে, সেই জন্য নিচে শর্টকাট করে দেওয়া আছে। ঠিক আছে, এখন জাস্ট সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মুখস্থ করার জন্য শর্টকাট দেওয়া আছে, শর্টকাট পড়লেই হয়ে যাবে। এরপর এখানে আয়নীকরণ শক্তি দেওয়া আছে, এগুলো পড়ে ফেলবেন। আমি এখানে এখন যদি আপনার ডিটেলস বলি খুব বেশি সেটা কাজে দিবে না আপনার জন্য। এরপর তড়িৎ-ঋণাত্মকতা, ঠিক আছে। তো এইখানে দেখেন মনে রাখার যে কৌশল সেটা এখানে দিয়ে দেওয়া আছে। দেখেন কি বলতেছে, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়গত প্রবণতা, গ্রুপ বা শ্রেণীতে প্রবণতা। এই ছকটা যদি মনে হয়, আর উপরেগুলো কিন্তু স্কিপ করিনি আমি, হ্যাঁ, উপরেগুলো আপনার নিজ দায়িত্বে একটু পড়বেন, মাথা ঠান্ডা রেখে পড়বেন, বুঝে যাবেন উপরে যে কয়টা ছিল। এখানে এগুলো সামারি করে দেওয়া আছে। দেখেন পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডান দিকে গেলে কমে যায়, হ্রাস পায়, মানে কি হয়? কমে যায়। পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায়। কেন হ্রাস পায় বলা হচ্ছে? ওই যে আমি বললাম, তার আকার তো আর বড় হচ্ছে না, কিন্তু ইলেকট্রন ঠিকই যোগ হচ্ছে, কিন্তু তার কক্ষপথ কি বাড়াচ্ছি না, সেজন্য কি হচ্ছে? তার এই কমে যাচ্ছে, তার আকার বা ব্যাসার্ধ কমে যাচ্ছে। কমে যাচ্ছে বলতে যেমন ছিল তেমনই থাকছে, বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? বৃদ্ধি পায়। কি হয়? বৃদ্ধি পায়। ধাতব ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে হ্রাস পায়। আমি একটু আগে দেখাইলাম যে যার শেষ কক্ষপথ ইলেকট্রন যত বেশি তার ধাতব ধর্ম তত কি হয়? কম হয়, এবং উপর থেকে নিচের দিকে আসলে বৃদ্ধি হয়। এখন দেখেন ধাতব ধর্মের যেটা বৈশিষ্ট্য অধাতব কি তার বিপরীত হবে। তাহলে আমি যদি জানি যে ধাতব ধর্ম বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, তাহলে এটা কি হবে? বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় অধাতব। আবার এদিকে বাম থেকে ডান দিকে গেলে যদি বৃদ্ধি পায়, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কি হবে? হ্রাস পায়। বিপরীতটা হবে, মনে রাখবেন। আমার পর্যায় যেটা হচ্ছে গ্রুপে সেটা বিপরীতটা। ওকে, এক্ষেত্রে দেখেন এরপরে আমাদের আয়নীকরণ শক্তি বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে আসলে কমে যায়। এখন কথা হলো, আপনি যদি শুধু পর্যায়টা মনে রাখেন, গ্রুপেরটা মনে না রাখলেও চলবে। গ্রুপের গুলো কি হয় জানেন? জাস্ট উল্টোটা হয়, গ্রুপের দিকে জাস্ট উল্টো হয়। এরপর আমাদের ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। তড়িৎ-ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন কথা হলো ভাইয়া এগুলো আলাদাভাবে মুখস্থ রাখতেও কষ্ট, যেগুলো আলাদাভাবে যদি কষ্ট হয় তাহলে আমি আরেকটা কথা বলে দিচ্ছি। দেখেন নিচে 4টা কিন্তু বৃদ্ধি পায়, উপরে 2টা মাত্র হ্রাস পায়। তাহলে আপনি শুধু উপরে 2টা মনে রাখেন পর্যায় এবং ব্যাসার্ধ আর ধাতব ধর্ম। আপনি এইভাবে করে পড়বেন, ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে যায়। কি হয়? কমে যায়। এখন আপনার মাথায় এটা মুখস্থও করা লাগবে না, যদি আপনি আমার এই কথাটা শুধুমাত্র মনে রাখেন যে ধাতব ধর্ম হচ্ছে যার শেষ কক্ষপথে ইলেকট্রন যত বেশি তার ধাতব ধর্ম তত কম। তো বাম থেকে ডানে গেলেই তো ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে তার কম, ধাতব ধর্ম কম। তাহলে কি এই দুইটা তো মনে রাখতে পারবেন যে পারমাণবিক ব্যাসার্ধ ধাতব ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে কমে যায়। 2টা মনে রাখবেন, পুরো ছকই শেষ।
তাহলে এই দুইটা যদি হ্রাস পায় তাহলে বাকি আর যা যা আছে অধাতব, আয়নি, ইলেকট্রন, তড়িৎ, এগুলো সবই কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, এবং আমাদের উপর থেকে যখন নিচের দিকে আসবে জাস্ট উল্টোটা হবে। তাহলে জাস্ট আমি দুইটা মনে রাখবো, পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। এবারে কি আর সমস্যা হবে বলেন? এখানে কি সমস্যা হবে? আমরা জাস্ট এটা মনে রাখবো, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। জাস্ট আমরা এটা মনে রাখবো যে পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। এই দুইটা যদি মনে রাখেন তাহলে আপনি মনে রাখতে পারবেন যে নিচের যেগুলো আছে বা যেগুলো পরীক্ষা যেগুলো থাকবে সেগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। এবং আপনি যদি জানেন যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কি হবে? হ্রাস পাবে। মানে আমার পর্যায়ে যেটা ঘটছে গ্রুপে সেটা উল্টোটা ঘটবে। এরপরে আপনাদের এখানে নিচে হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, তারপরে এমসিকিউ দেওয়া আছে। তো এখানেও গত দিনের মতো এখানেও কিছু এমসিকিউ আমাদের ক্রস চিহ্ন দেওয়া আছে, যেগুলো ক্রস চিহ্ন সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়ে ফেলবেন। তাহলে আমাদের আজকে ক্লাসটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।